গণিত ক্লাসরুমে আজকে আমরা ক্লাস 10-এর 15 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারটির কমপ্লিট থিওরি সম্পর্কে আলোচনা করছি। অর্থাৎ এই অধ্যায়টিতে যতগুলো ডেফিনেশন রয়েছে, রেজাল্ট রয়েছে বা উপপাদ্য রয়েছে, সেই সব কিছুই কিন্তু আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। প্রথমেই আমাদের জানতে হবে যে বৃত্তের স্পর্শক বা ট্যানজেন্ট অফ এ সার্কেল এটা আসলে কী। ধরো তোমাকে আমি একটা বৃত্ত আর একটা সরল রেখাংশ আঁকতে বললাম, আর তুমি সেটাকে এইভাবে আঁকলে যে একটা বৃত্ত আঁকলে তার পাশে একটা সরল রেখাংশ এঁকে দিলে। দেখো এখানে সরল রেখাংশ এবং বৃত্তের মধ্যে কোনো কমন পয়েন্ট কিন্তু নেই, অর্থাৎ সরল রেখাংশটা বৃত্তটাকে টাচ না করেই বাইরে দিয়ে চলে গেছে। আবার তুমি এভাবেও আঁকতে পারতে যে সরল রেখাংশটা দেখো বৃত্তটাকে ছেদ করে গেছে এই পয়েন্টটাতে এবং এই পয়েন্টটাতে, এভাবেও আঁকতে পারতে। আবার তুমি এভাবেও আঁকতে পারতে যে বৃত্তটাকে সরল রেখাংশটা একেবারে একটা পয়েন্টে স্পর্শ করে গেছে, দেখো একটা পয়েন্টে স্পর্শ করে গেছে। এই তিন ধরনের কিন্তু আমরা আঁকতে পারি, এছাড়া অন্য কোনোভাবেই কিন্তু একটা সরল রেখা আর একটা বৃত্তকে আমরা আঁকতে পারি না। এখন দেখো এই প্রথমভাবে যদি আঁকি তাহলে এই সরল রেখার কোনো নামই নেই, কিন্তু এই দ্বিতীয় রকমভাবে যদি আমরা আঁকি যে একটা বৃত্ত একটা সরল রেখা এটাকে ভেদ করে বেরিয়ে গেল, অর্থাৎ একটা বিন্দুতে ভেদ করে ভিতরে ঢুকলো আবার আরেকটা বিন্দু দিয়ে বেরিয়ে গেল, তাহলে তাকে আমরা বলবো ওই সরল রেখাটির ছেদক। আর এই যে বিন্দু দুটোতে ছেদ করেছে সরলরেখাংশটিকে, এই বিন্দু এবং এই বিন্দু, এই বিন্দুগুলোকে বলা হয় ছেদ বিন্দু। অর্থাৎ একটি ছেদক একটা বৃত্তকে দুটি ছেদবিন্দুতে ছেদ করে। আবার একই রকমভাবে এই যে সরলরেখাংশটা যেটা বৃত্তটিকে স্পর্শ করে চলে গেল সেটাকে আমরা বলবো এই বৃত্তটির স্পর্শক। আর এই যেই বিন্দুতে স্পর্শ করলো বৃত্তটাকে সেই বিন্দুটিকে আমরা বলি এই স্পর্শকের স্পর্শ বিন্দু। এই অধ্যায়ের অঙ্কগুলোতে আমাদের ছেদকের ধারণা প্রয়োজন হবে, তবে প্রধানত যেই জিনিসটা আমাদের এই চ্যাপ্টারে বারবার লাগবে সেটা হচ্ছে স্পর্শক। আর আমরা শিখলাম যে স্পর্শক হলো সেই সরল রেখাংশ বা সরল রেখা যা একটি বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ স্পর্শক হচ্ছে এই সরল রেখাংশটি, আর যেই বিন্দুতে স্পর্শ করে সেটার নাম হচ্ছে স্পর্শ বিন্দু। শুধু একটা সরল রেখাংশ কেন, দুটো বৃত্তও পরস্পরকে স্পর্শ করতে পারে, আর তাদেরকেই আমরা বলি পরস্পর স্পর্শকারী বৃত্ত। দেখো প্রথম চিত্রে এই যে দুটো বৃত্ত রয়েছে এই দুটো বৃত্ত কিন্তু পরস্পরকে স্পর্শ করেনি, তোমরা ক্লিয়ারলি একটা গ্যাপ দেখতে পাচ্ছ মাঝখানে। দ্বিতীয় চিত্র দেখো একটা বৃত্ত অপর বৃত্তের একেবারে ভেতরে রয়েছে ঠিকই, কিন্তু এরা কিন্তু পরস্পরকে স্পর্শ করেনি। তৃতীয় চিত্রে এই যে দুটো বৃত্ত রয়েছে এরা পরস্পরকে দেখো ছেদ করেছে, কিন্তু তবুও আমরা এক্ষেত্রে কিন্তু এদেরকে স্পর্শ করেছে বলবো না। ছেদ করা মানেই স্পর্শ করা নয়, স্পর্শ করতে হলে একটি বিন্দুতে স্পর্শ করতে হয়। এখানে যেহেতু দুটো বিন্দুতে লেগে গেছে অর্থাৎ এই বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে কিন্তু পরস্পরকে স্পর্শ করেনি। আবার দুটি বৃত্ত এভাবেও থাকতে পারে, দেখো একটা বৃত্ত এখানে রয়েছে একটা বৃত্ত তার বাইরে রয়েছে, কিন্তু তারা পরস্পরকে দেখো এই বিন্দুটিতে স্পর্শ করেছে। এক্ষেত্রে আমরা বলি যে বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ তো করেছে, কিন্তু কিভাবে স্পর্শ করেছে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ একটি বৃত্ত অপর বৃত্তের বাইরে থেকে দুজনকে স্পর্শ করেছে। আবার একই রকমভাবে একটা বৃত্ত আরেকটি বৃত্তের ভেতরে অবস্থিত হয়েও কিন্তু তারা পরস্পরকে স্পর্শ করতে পারে, আর এক্ষেত্রে আমরা বলি যে পরস্পরকে এরা অন্তঃস্পর্শ করেছে। দুটি বৃত্তের সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্টস অফ টু সার্কেলস। সাধারণ স্পর্শক মানে দেখো দুটি বৃত্তের সাধারণ স্পর্শক হলো এমন একটি সরল রেখা যা দুটি বৃত্তেরই স্পর্শক। তাহলে আমরা যদি এরকম কোনো সরল রেখা পাই কখনো যেটা দুটি বৃত্তকেই স্পর্শ করে, তাহলে সেই সরল রেখাটাকে আমরা ওই দুটি বৃত্তের সাধারণ স্পর্শক বলবো। এই সাধারণ স্পর্শক আবার দুই রকমের হয়, এক সরল সাধারণ স্পর্শক, দুই তির্যক সাধারণ স্পর্শক। এই সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক কি সেটা আমরা আলাদা আলাদা উদাহরণ নিয়ে
বুঝে নেব। দেখো, দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক কীরকম হবে আর তির্যক সাধারণ স্পর্শক কীরকম হবে সেটা ডিপেন্ড করে বৃত্ত দুটির ওপর, অর্থাৎ বৃত্ত দুটি কিভাবে আছে তার উপরে নির্ভর করে। দেখো, বৃত্ত দুটো কিন্তু পরস্পরকে বহিঃস্পর্শ করেও থাকতে পারে এভাবে, আবার বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেও থাকতে পারে এভাবে, আবার বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেও থাকতে পারে, আবার বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ বা ছেদ কোনোটি না করতে পারে ঠিক এভাবে, আবার বৃত্ত দুটি একটি অপরটির ভেতরে অবস্থিত হতে পারে কিন্তু স্পর্শ বা ছেদ নাও করতে পারে, ঠিক এই রকম। অর্থাৎ এই পাঁচটি ক্ষেত্রেই কিন্তু আমাদের সরল সাধারণ স্পর্শক কীরকম হবে আর তির্যক সাধারণ স্পর্শক কীরকম হবে সেটা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কি হবে। বহিঃস্পর্শ করলে অর্থাৎ বৃত্ত দুটি এই রকম অবস্থায় থাকবে, তাহলে সেক্ষেত্রে সাধারণ স্পর্শক কি কি হবে। দেখো, আমরা এমন একটি সরলরেখা আঁকতে চাই যা কিনা দুটি বৃত্তেরই স্পর্শক। যেমন ধরো, এই উপর দিয়ে যদি একটা সরলরেখা আমি আঁকি, এই দিক থেকে আসছে সরলরেখাটা এরকম করে এই দিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখাটা দেখো এই বড় বৃত্তটির স্পর্শক, কারণ বড় বৃত্তটিকে এই বিন্দুতে স্পর্শ করলো। আবার এই একই সরলরেখা ছোট বৃত্তটিরও স্পর্শক, কারণ সেটা ছোট বৃত্তটিকেও এই বিন্দুটিতে স্পর্শ করেছে। তাহলে এই সরলরেখাটা যেহেতু দুটো বৃত্তেরই স্পর্শক, তাহলে আমরা বলতে পারি এই সরলরেখাটা হলো একটি সাধারণ স্পর্শক। আবার ওপর দিকে একটা পেলে সাধারণ স্পর্শক, তো নিচের দিকেও পাবে। নিচের দিকেও এরকম একটি সরলরেখা আমরা পাবো যেটা কিনা এই বৃত্তটাকেও স্পর্শ করবে, আবার এই বৃত্তটাকেও স্পর্শ করবে। দুটো বৃত্তকে স্পর্শ করেছে, তাই এটাও একটি সাধারণ স্পর্শক। শুধু এই দুটি নয়, আমরা আরও একটি সাধারণ স্পর্শক পাবো এদের স্পর্শবিন্দু দিয়ে। এই দেখো, স্পর্শবিন্দু দিয়ে আমরা একটা স্পর্শক পাবো, ঠিক এই রকমভাবে যাবে, যেটা এই স্পর্শবিন্দু দিয়ে পাস হবে। এটাও কিন্তু এই দুটি বৃত্তের একটি সাধারণ স্পর্শক। তাহলে আমরা কটা সাধারণ স্পর্শক পেলাম? আমরা তিনটি সাধারণ স্পর্শক পেলাম। তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 3। এবার আমাদের বের করতে হবে যে সরল সাধারণ স্পর্শক এদের মধ্যে কোনগুলি আর তির্যক সাধারণ স্পর্শক কোনগুলি। দেখো, এই যে স্পর্শকটা এখানে রয়েছে, এই স্পর্শকটার একই পাশে দুটো বৃত্ত রয়েছে, অর্থাৎ দুটো বৃত্তই কিন্তু এই স্পর্শকটার নিচের দিকে রয়েছে, অর্থাৎ একই পাশে রয়েছে। আবার একই রকমভাবে এই স্পর্শকটার ক্ষেত্রেও দুটি বৃত্তই কিন্তু স্পর্শকটির ওপরের দিকে রয়েছে, অর্থাৎ একই পাশে রয়েছে। কিন্তু এই স্পর্শকটার ক্ষেত্রে, এই মাঝখানের যে স্পর্শকটা আছে, এই স্পর্শকটার ক্ষেত্রে দুটো বৃত্ত দুটো বিপরীত পাশে রয়েছে। দেখো, একটা এই পাশে রয়েছে, তো একটা এই পাশে রয়েছে। তাহলে এর উপরেই ডিপেন্ড করে আমরা সরল এবং তির্যক সাধারণ স্পর্শক ডিফাইন করব। সরল সাধারণ স্পর্শক হলো যখন বৃত্ত দুটি স্পর্শকের একই পাশে থাকে, অর্থাৎ এই স্পর্শকটা সরল সাধারণ স্পর্শক, এই স্পর্শকটাও সরল সাধারণ স্পর্শক। আর তির্যক সাধারণ স্পর্শক হলো যখন বৃত্ত দুটি বিপরীত পাশে থাকে, অর্থাৎ বৃত্ত দুটি যখন স্পর্শকের বিপরীত পাশে থাকে। যেমন এই যে স্পর্শকটা রয়েছে, এই স্পর্শকটা হলো তির্যক সাধারণ স্পর্শক, কারণ এই স্পর্শকের একটা রয়েছে বাঁদিকে, একটা রয়েছে ডান দিকে, দুটো বিপরীত পাশে রয়েছে বৃত্ত। তাহলে এখানে লিখতে পারি যে এখানে সরল সাধারণ স্পর্শক আমরা পেলাম দুটো, আর তির্যক সাধারণ স্পর্শক আমরা পেলাম একটি। অর্থাৎ দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে মোট তিনটি সাধারণ স্পর্শক থাকে, যার মধ্যে দুটি সরল সাধারণ স্পর্শক এবং একটি তির্যক সাধারণ স্পর্শক। এবার দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কি হবে দেখে নিচ্ছি। দেখো, এইভাবে যদি দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে এই বিন্দুটিতে, তাহলে এর কতগুলো সাধারণ স্পর্শক থাকবে। দেখো, একটা তো সাধারণ স্পর্শক আমরা পাবো এই স্পর্শবিন্দু দিয়ে, এই স্পর্শবিন্দু দিয়ে এই বরাবর সোজা একটা সাধারণ স্পর্শক আমরা পেয়ে যাব। দেখো, আর কোনো সাধারণ স্পর্শক কিন্তু আমরা পাবো না, অর্থাৎ আর কোনো সরল রেখা আমরা আঁকতে পারবো না যেটা কিনা দুটো বৃত্তেরই স্পর্শক, অর্থাৎ এক্ষেত্রে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 1। এবার আমরা বের করব এই সাধারণ স্পর্শকটা কি সরল নাকি তির্যক। দেখো, বৃত্ত দুটো এই সাধারণ স্পর্শকের একই পাশে আছে না বিপরীত পাশে আছে? স্পষ্টতই বৃত্ত দুটো সাধারণ স্পর্শকের একই পাশে আছে, দুটোই দেখো স্পর্শকটার বাঁ দিকে আছে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো এই স্পর্শকটা হলো এই বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক,
অর্থাৎ এখানে সরল সাধারণ স্পর্শক হচ্ছে এই বৃত্তটি, আর সরল সাধারণ স্পর্শক আমরা পেলাম একটি, আর এক্ষেত্রে কোনো তির্যক সাধারণ স্পর্শক নেই, তাই তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা 0। এবার দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে এইভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা কতগুলো সাধারণ স্পর্শক পাবো। দেখো একটা তো ওপরের দিকে পাবো ঠিক প্রথম আঁকাটার মতো করেই, এই দেখো এইভাবে আমরা একটা পাবো সাধারণ স্পর্শক। একটা নিচের দিকে পাবো আমরা ঠিক এইভাবে, একটা নিচের দিকে পাবো, এই একটা সাধারণ স্পর্শক, আমরা দুটো সাধারণ স্পর্শক পেয়ে গেলাম। আর মাঝখান বরাবর আগে একটা পেয়েছিলাম, কারণ মাঝখানে এরা পরস্পরকে স্পর্শ করেছিল, কিন্তু দেখো এখানে মাঝখান বরাবর কোনো স্পর্শক আমরা পাবো না, অর্থাৎ আমরা দুটোই স্পর্শক পেলাম এক্ষেত্রে, তাই সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 2। এবার দেখো এই স্পর্শকটা কি ধরনের স্পর্শক, দুটো বৃত্তই কিন্তু এই স্পর্শকের নিচে আছে, অর্থাৎ একই পাশে আছে, তাই এটা হলো সরল সাধারণ স্পর্শক। আবার এই স্পর্শকটির ক্ষেত্রেও দুটো বৃত্ত একই পাশে আছে, অর্থাৎ দুটো বৃত্ত দেখো এই স্পর্শকটির ওপরের দিকে আছে, একটা উপরে বা একটা নিচের দিকে নেই, তাহলে এটাও কিন্তু সরল সাধারণ স্পর্শক। অর্থাৎ এই যে দুটো সাধারণ স্পর্শক আমরা পেয়েছিলাম, তার দুটোই কিন্তু সরল সাধারণ স্পর্শক এবং একটিও তির্যক সাধারণ স্পর্শক নয়। এবার দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে, দেখো এমন যদি দুটো বৃত্ত আমরা নেই যে ক্ষেত্রে বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শও করেনি ছেদও করেনি, তাহলে সেক্ষেত্রে সাধারণ স্পর্শক কয়টা হবে। দেখো ঠিক আগের মতোই ওপর দিয়ে একটা আমরা পাবো, এইরকম একটা সাধারণ স্পর্শক আমরা পেয়ে যাব। আবার নিচের দিকে একটা সাধারণ স্পর্শক আমরা পাবো ঠিক আগের মতোই, এইভাবে একটা সাধারণ স্পর্শক আমরা পাবো। তাহলে দুটো সাধারণ স্পর্শক তো আমরা পেয়ে গেলাম, কিন্তু এক্ষেত্রে আমরা আরও দুটো সাধারণ স্পর্শক পাবো। দেখো আড়াআড়িভাবে একটি স্পর্শক এইভাবে আসতে পারে, যেটা এই বড় বৃত্তটিকে স্পর্শ করে আবার এই ছোট বৃত্তটিকে স্পর্শ করে যাবে। আবার একটি স্পর্শক তো এরকমও হতে পারে যে বড় বৃত্তটিকে এই নিচ দিক থেকে এসে স্পর্শ করে তারপরে ছোট বৃত্তটিকে স্পর্শ করে যাবে, এটাও হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে দেখো আমরা 4টি সাধারণ স্পর্শক পেলাম, অর্থাৎ টোটাল সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 4। তার মধ্যে এই সাধারণ স্পর্শকটা আছে বৃত্ত দুটো এর নিচের দিকে অবস্থিত, দেখো দুটো বৃত্তই একই দিকে অবস্থিত, তাহলে এটা সরল সাধারণ স্পর্শক। আবার এই স্পর্শকটার ক্ষেত্রেও দেখো বৃত্ত দুটোই কিন্তু স্পর্শকের ওপরের দিকে অবস্থিত, তাহলে এটা অবশ্যই সরল সাধারণ স্পর্শক। আবার এই স্পর্শকটির ক্ষেত্রে এই যে আড়াআড়িভাবে স্পর্শকটা রয়েছে, এই স্পর্শকটির ক্ষেত্রে দেখো একটি বৃত্ত এই বাঁ দিকে আছে আর অপর বৃত্তটি দেখো ডান দিকে আছে, অর্থাৎ দুটো বৃত্ত কিন্তু দুটি বিপরীত দিকে আছে, আর দুটি বৃত্ত দুটি বিপরীত দিকে থাকলে সেই স্পর্শককে আমরা বলি তির্যক সাধারণ স্পর্শক। আবার এই স্পর্শকটির ক্ষেত্রেও দেখো একই রকমভাবে একটি বৃত্ত রয়েছে এইদিকে বাঁ দিকে বড় বৃত্তটি, আর ছোট বৃত্তটি রয়েছে ডান দিকে, অর্থাৎ দুটি বৃত্ত দুটি বিপরীত দিকে অবস্থিত, আর তাই এই স্পর্শকটিও হয়ে গেল তির্যক সাধারণ স্পর্শক। তাহলে আমরা সরল সাধারণ স্পর্শক পেলাম দুটি, আর তির্যক সাধারণ স্পর্শক পেলাম দুটি। এরপর সব শেষে আমরা নিয়ে নিচ্ছি যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে একটি অপরটির ভেতরে অবস্থিত হলে তবে সেই ক্ষেত্রে কি হবে। দেখো দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেনি, কিন্তু একটি বৃত্ত অপরটির ভেতরে রয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু একটিও সাধারণ স্পর্শক আঁকতে পারবো না। তোমরা চেষ্টা করে দেখো, তোমরা একটিও সরল রেখা এভাবে আঁকতে পারবে না যেটা কিনা এই দুটো বৃত্তকেই স্পর্শ করে যাবে, কারণ বড় বৃত্তটিকে স্পর্শ করলে ছোট বৃত্তটিকে করবে না, আবার ছোট বৃত্তটিকে স্পর্শ করলে বড় বৃত্তটিকে ছেদ করে যাচ্ছে, সেক্ষেত্রে বড় বৃত্তের স্পর্শক হবে না। তাহলে এখানে সাধারণ স্পর্শক পেলাম না, তাই সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 0, আর অবশ্যই সরল সাধারণ স্পর্শকও 0, আর তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 0। এরপর এই কনসেপ্টগুলোকে ব্যবহার করে কয়েকটি গুরুত্বপূর্ণ রেজাল্ট সম্পর্কে আমরা আলোচনা করব। এই রেজাল্টগুলো দিয়েই কিন্তু আমরা এই অধ্যায়ের কোষে দেখিতে যে প্রয়োগগুলো রয়েছে সেই সমস্ত প্রয়োগের সমাধান করতে পারবো, আর এই অধ্যায়ে যে 3টি উপপাদ্য রয়েছে সেই উপপাদ্যগুলোরও কিন্তু আমরা প্রমাণ করব। প্রথমেই রয়েছে উপপাদ্য নম্বর 40, যা বলে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ আমি যদি একটা বৃত্ত আঁকি, যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি, আর
সেই বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি। ধরো এই বৃত্তটার আমি একটা স্পর্শক অঙ্কন করলাম, ঠিক এইভাবে একটা স্পর্শক অঙ্কন করে দিলাম। এই স্পর্শক দেখো বৃত্তটিকে এই বিন্দুটিতে স্পর্শ করেছে। আর বৃত্ত যেহেতু আছে তাহলে বৃত্তের কেন্দ্রও নিশ্চয়ই আছে। এবার আমি স্পর্শকটার নাম দিয়ে দিচ্ছি এ বি, আর এই স্পর্শকটার স্পর্শবিন্দু মনে করো পি, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে কি হলো, একটা ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম আমরা এবি। এই রেজাল্টটা বলে যে এই স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ এই বৃত্তের তো অনেক ব্যাসার্ধ হয়, দেখো যত ইচ্ছে ব্যাসার্ধ তুমি আঁকতে পারো, কিন্তু আমাদের দরকার সেই স্পর্শবিন্দুগামী অর্থাৎ পি বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে পি বিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ পি এর সাথে আমরা ও যুক্ত করে দিচ্ছি। এই পি এর সাথে যদি ও যুক্ত করি তাহলে আমরা পেয়ে গেলাম স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আর এখানে বলেছে যে স্পর্শক অর্থাৎ এবি ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ ওপি, এবি এবং ওপি পরস্পর লম্বভাবে অবস্থিত, অর্থাৎ এরা লম্ব, অর্থাৎ এই যে কোণগুলো, এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। নেক্সট হচ্ছে বৃত্তের স্পর্শকের সংখ্যা। দেখো আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি আর সেই বৃত্তের ওপর একটা বিন্দু নেই, বৃত্তের ওপর একটা বিন্দু নেই, সেই বিন্দুতে এই বৃত্তের কতগুলো স্পর্শক আঁকা যাবে? অবশ্যই সেই বিন্দু দিয়ে এই বৃত্তের আমরা একটি মাত্র স্পর্শক অঙ্কন করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু দিয়ে ওই বৃত্তের একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়, অর্থাৎ এক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হবে 1। এবার আবার একটি বৃত্ত নিয়ে আমরা এবার বৃত্তের ওপর নয়, বৃত্তের বহিস্থ একটা বিন্দু নিয়ে নিচ্ছি, অর্থাৎ বৃত্তের বাইরে একটা বিন্দু নিয়ে নিলাম। এবার এই বিন্দু দিয়ে এই বৃত্তটার কটা স্পর্শক অঙ্কন করা যাবে? দেখো মাঝখান দিয়ে যদি আঁকি তাহলে ছেদক হয়ে যাবে, বেশি দূর দিয়ে আঁকলে সেটা কিছুই হবে না। তাহলে আমাদের এভাবে আঁকতে হবে যাতে সরল রেখাটা বৃত্তটিকে স্পর্শ করে যায়। তাহলে এইভাবে আমরা আঁকতে পারি একটা, দেখো এই যে স্পর্শ করে চলে গেল। আবার এইভাবে আমরা আঁকতে পারি যে এইভাবে স্পর্শ করে বেরিয়ে গেল। তাহলে একটা ওপরের দিকে আঁকতে পারলাম, একটা নিচের দিকে আঁকতে পারলাম। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অর্থাৎ বাইরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আর তাই এক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হবে 2। এবার ধরো একটা বৃত্ত নিলাম, নিয়ে বৃত্তের ভেতরে একটা বিন্দু আমরা নিলাম। এবার এই ভেতরের বিন্দু দিয়ে আমরা কতগুলো স্পর্শক অঙ্কন করতে পারবো? দেখো ভেতরের বিন্দু দিয়ে যেই সরল রেখাই আঁকো না কেন সেটাই হবে বৃত্তটির ছেদক, অর্থাৎ বৃত্তটিকে দুটো বিন্দুতে ছেদ করবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা একটিও স্পর্শক অঙ্কন করতে পারছি না, অর্থাৎ বৃত্তের ভেতরের কোনো বিন্দু থেকে বৃত্তটির একটিও স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়, অর্থাৎ এক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হবে 0। দেখো আমরা যত ধরনের সম্ভাবনা আছে সব ধরনের সম্ভাবনা ডিসকাস করে ফেললাম। একটা বৃত্ত নিয়ে একটা বিন্দু কোথায় কোথায় নিতে পারো তোমরা? হয় বৃত্তটার উপরে নিতে পারো এইভাবে, না হলে বৃত্তটার বাইরে নিতে পারো, না হলে বৃত্তটার ভেতরে নিতে পারো। আর আমরা দেখলাম বৃত্তের ওপরে নিলে একটি স্পর্শক পাবো, বৃত্তের বাইরে নিলে দুটো স্পর্শক পাবো, আর বৃত্তের ভেতরে নিলে আমরা একটিও স্পর্শক পাবো না। 3 নম্বর রেজাল্টটিতে রয়েছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আমরা মাত্রই দেখলাম দুটোই স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটাই হচ্ছে তোমাদের উপপাদ্য নম্বর 41। এই উপপাদ্যগুলো কিন্তু আমরা প্রমাণ করব একটি আলাদা ভিডিওতে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখো এই যে উপপাদ্যটি বলেছে এটার প্রশ্নটা পড়ে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না, তাহলে আমাদের এটাকে এঁকে নিতে হবে আর ভালো করে বুঝে নিতে হবে যে এই উপপাদ্যটা বলতে কি চাচ্ছে। দেখো একটা বৃত্ত নিয়ে নিলাম আর সেই বৃত্তটির একটি কেন্দ্র রয়েছে, আর বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় সেই স্পর্শক দুটো অঙ্কন করলাম। আমরা ধরে নিচ্ছি যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর বহিস্থ বিন্দুটি হচ্ছে পি, এবং এই যে স্পর্শক দুটো অঙ্কন করেছে এই স্পর্শক দুটোর স্পর্শবিন্দু দুটি হলো এ এবং বি।
এবার দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে অর্থাৎ এ এবং বি এর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ অর্থাৎ পি এর সংযোজক সরল রেখাংশ এ এবং বি এর সঙ্গে পি এর সংযোজক সরল রেখাংশ অর্থাৎ পি এ এবং পি বি এই দুটির দৈর্ঘ্য সমান। অর্থাৎ 1 নম্বর আমরা বলতে পারি যে পি এ সমান সমান পি বি, এটা আমরা শিখলাম এই রেজাল্ট থেকে। অর্থাৎ বহিস্থ বিন্দু পি থেকে স্পর্শক দুটো যে এঁকেছিলাম তাদের স্পর্শবিন্দু যদি এ এবং বি হয় তাহলে পি এ এবং পি বি এই দুটোর দৈর্ঘ্য সমান। এবং বলেছে যে তারা অর্থাৎ কারা, পি এ এবং পি বি এরা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এবার পি এ কেন্দ্রে কি কোণ উৎপন্ন করে তার জন্য এ থেকে ও অবধি আমরা যুক্ত করে দিলাম, আর পি থেকে ও অবধি যুক্ত করে দিলাম। তাহলে পি এ কেন্দ্রে কি কোণ উৎপন্ন করলো, কেন্দ্রে এ ও পি এই কোণটা উৎপন্ন করলো। একই রকমভাবে পি বি কি কোণ উৎপন্ন করবে তার জন্য ও বি যুক্ত করে দিলাম, আমি যুক্ত করে দেখো একটা কোণ পেয়ে গেলাম বি ও পি। আর তাই এখানে বলতে পারি যে ওরা কি বলেছে এই রেজাল্টটিতে, ওরা বলেছে যে এই দুটো কোণ, এই দুটো কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণ দুটোর মান সমান। অর্থাৎ পি ও এ কোণ পি ও এ সমান সমান পি ও বি কোণ পি ও বি, এই দুটো কোণের মান সমান। এই দুটো রেজাল্টের কথাই বলে আমাদের উপপাদ্য নম্বর 41। কিন্তু এই 41 নম্বর উপপাদ্যের থেকে আমরা আরও একটা রেজাল্ট পেয়ে যাই, সেই রেজাল্টটাও আমরা লিখে নিচ্ছি। সেটা হলো এই যে দেখো এই যে দুটো কোণ এখানে উৎপন্ন হলো, এই কোণ দুটোর মানও কিন্তু সমান। তোমরা যদি কোনো অঙ্ক করতে গিয়ে এই দুটো কোণ সমান দেখানোর প্রয়োজন হয় তোমাদের, তাহলে কিন্তু তোমরা বিন্দাস লিখে দিতে পারবে যে এই দুটো কোণ সমান। কোথার থেকে আসলো, এটা 41 নম্বর উপপাদ্যের অনুসিদ্ধান্তের থেকে আমরা পেলাম। তাহলে অনুসিদ্ধান্তটি হলো যে এই কোণ দুটো সমান, অর্থাৎ কোণ এ পি ও সমান সমান কোণ বিপিও। অর্থাৎ এই উপপাদ্য নম্বর 41 থেকে আমরা দুটো রেজাল্ট ডাইরেক্টলি পেলাম আর একটা অনুসিদ্ধান্ত পেলাম। এই তিনটি রেজাল্টই কিন্তু আমাদের মনে রাখতে হবে বাকি প্রয়োগগুলো খুব ভালোভাবে করার জন্য। 4 নম্বর রেজাল্টটিতে রয়েছে যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। এটাই হচ্ছে আমাদের উপপাদ্য নম্বর 42। এর প্রমাণও কিন্তু আমরা করব আলাদা একটি ভিডিওতে, তার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখো বলেছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, দেখো দুটো বৃত্ত তো পরস্পরকে এইভাবেও স্পর্শ করে আবার এইভাবেও স্পর্শ করে। এইভাবে স্পর্শ করাকে আমরা বলি বহিঃস্পর্শ করা, আর এইভাবে একটি বৃত্তের ভেতরে আরেকটা বৃত্ত অবস্থিত হলে সেইভাবে স্পর্শ করাকে আমরা বলি অন্তঃস্পর্শ করা। দেখো এখানে কি বলেছে যে স্পর্শ যদি করে, ধরো প্রথমে আমরা বহিঃস্পর্শটার জন্য দেখছি, তাহলে স্পর্শবিন্দু কোথায় আছে, এই রয়েছে স্পর্শবিন্দু। এই স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। অর্থাৎ কেন্দ্র দুটির নাম যদি আমরা দেই এ এবং বি, আর এই স্পর্শবিন্দুটির নাম যদি আমরা দেই পি, তাহলে এ বি যদি আমরা যুক্ত করতে চাই, এ এর সঙ্গে বি যুক্ত করতে চাই, তাহলে এটা পি এর ওপর দিয়ে এইভাবে ওপর দিয়ে যাবে না, আবার পি এর নিচ দিয়ে এইভাবেও যাবে না। এটা কিভাবে যাবে, এটা পি বিন্দু দিয়ে এইভাবে যাবে। অর্থাৎ কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশ যদি আমরা আঁকি তাহলে সেটা কিন্তু এই পি বিন্দু দিয়েই পাস হবে। এটা পি বিন্দুর ওপর দিয়েও যাবে না, পি বিন্দুর নিচ দিয়েও যাবে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ পি এবং বি এই বিন্দু তিনটি সমরেখ হবে। আবার পরস্পরকে যদি অন্তঃস্পর্শ করে তাহলে এই যে কেন্দ্র দুটো রয়েছে অর্থাৎ এ এবং বি, আর এই যে স্পর্শবিন্দু রয়েছে অর্থাৎ পি, এই এ বি যদি আমরা যুক্ত করি তাহলে তো পি দিয়ে যাবে না, কিন্তু এ বি যুক্ত করে যদি আমরা বর্ধিত করি তাহলে সেটা কিন্তু এই পি বিন্দু দিয়ে যাবে। আর তাই এক্ষেত্রেও আমরা লিখতে পারি যে এ বি এবং পি এই বিন্দু তিনটি সমরেখ। এরপর লাস্ট রেজাল্ট অর্থাৎ 5 নম্বর রেজাল্টটিতে রয়েছে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে
তাদের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে? দেখো, দুটো বৃত্ত যদি পরস্পরকে এইভাবে বহিঃস্পর্শ করে, তাহলে এই যে কেন্দ্র দুটো রয়েছে, এই কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটাই আমরা জানতে চাই। আমরা জানি যে কেন্দ্র দুটি যদি সংযোজককারী সরলরেখাংশ আমরা এইভাবে অঙ্কন করি, তাহলে সেটা এই ছেদবিন্দু দিয়ে যাবে। এটা আমরা একটু আগেই 4 নম্বর রেজাল্টে দেখলাম। এবার দেখো, কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে? এই বড় বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা বড় হাতের আর মনে করি, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা ছোট হাতের আর মনে করি, তাহলে এই কেন্দ্র দুটোর মধ্যবর্তী দূরত্ব হয়ে যাচ্ছে এই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, অর্থাৎ এই ব্যাসার্ধ দুটির যোগফলই হচ্ছে এই কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি যে বহিঃস্পর্শ করলে দূরত্বটা হবে কত? ব্যাসার্ধ দুটির যোগফল, অর্থাৎ বড় বৃত্ত এবং ছোট বৃত্ত যেই দুটো বৃত্তই থাকুক না কেন, সেই বৃত্ত দুটির ব্যাসার্ধ দুটির যোগফল করতে হবে, যা হলো আর প্লাস আর, যদি আমরা ধরে নিই যে ব্যাসার্ধ দুটো হলো ক্যাপিটাল আর এবং স্মল আর। এবার একই রকমভাবে যদি বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করে, দেখো বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, তাহলে এবার বলছে যে এই যে কেন্দ্র দুটো রয়েছে এর মধ্যবর্তী দূরত্ব কত হবে, অর্থাৎ এই ছোট্ট দূরত্বটা আমাদের বের করতে হবে। দেখো, এটাকেই যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে আমরা জানি যে এটা এই স্পর্শ বিন্দুতে গিয়ে মিলিত হয়, অর্থাৎ এই যে দূরত্বটা আমাদের বের করতে হবে সেটাকে আমরা দেখো কি বলতে পারি। আমরা যদি বড় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এটাকে ক্যাপিটাল আর মনে করি আগের মতোই, এবং ছোট বৃত্তটার ব্যাসার্ধকে যদি আমরা স্মল আর মনে করি, তাহলে এই দূরত্বটা দেখো এটা হবে না বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, অর্থাৎ ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তাহলে এই দূরত্বটা হয়ে গেল ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। আর তাই আমরা লিখতে পারি যে যদি দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এই অন্তঃস্পর্শ করলে দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির অন্তর্ফল। দেখো, বিয়োগ করতে হলো তাই অন্তর্ফল। এবার কোন ব্যাসার্ধের থেকে কোন ব্যাসার্ধ বিয়োগ করব? অবশ্যই বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা বিয়োগ করব, কারণ দূরত্ব ঋণাত্মক হতে পারে না, তাই বড়টা মাইনাস ছোটটা হবে। তাহলে এক্ষেত্রে হয়ে গেল এটা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে আমরা দেখলাম দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির যোগফল, আর অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির অন্তর্ফল। এভাবে আমরা এই অধ্যায়ের যা যা আমাদের জানা প্রয়োজন সব কিছুই কিন্তু আমরা এই ভিডিওটিতে আলোচনা করে ফেললাম। আর নতুন কিচ্ছু তোমাদের এই চ্যাপ্টারের জন্য থিওরি করার দরকার নেই। এইটুকু থিওরি যদি তোমরা ভালো করে খাতায় নোট করে রাখো এবং ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই অধ্যায়ের যে প্রয়োগগুলো রয়েছে সেই প্রয়োগগুলোর সমাধান করে ফেলতে পারবে, আর এই অধ্যায়ের উপপাদ্যগুলোকেও খুব ভালো করে বুঝতে পারবে।